নিয়ে ফেলে। এই সমস্যা মনে হয় আর কারো হয় না। সিমরানের মা খাবারগুলো টেবিলের উপরে রাখলেন। আইরিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, মেনস্ট্রুয়াল চলাকালে মেয়েদের শারীরিক পুষ্টির চাহিদায় পরিবর্তন আসে। এর কারণ শুধুই হরমোন নয়, এই সময় মেয়েদের দেহে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ হারায়। তাই দেহের পুষ্টি উপাদান ঠিক রাখতে এই সময় আমাদের অর্থাৎ মেয়েদের ডায়েট ট্র্যাক মেনে চলা উচিত। তাহলে শরীরের যে ক্লান্তিকর সময় বা খাবারের প্রতি অনীহার দুর্বলতা ঠিক হয়ে যায়। কথাগুলো বলতে বলতে উনি সিমরানকে খাবার খাইয়ে দিলেন। আইরিনের মা চুপচাপ কথাগুলো শুনে উঠে পড়লেন। এতদিন কত ভুল কাজেই না করেছেন মেয়ের প্রতি, তা ভাবতেই তার চোখগুলো ভিজে উঠল। এখন ভীষণ অনুতাপ করছেন মনে মনে। সোনালি বিকালের মিষ্টি বাতাস বইতে শুরু করেছে সিমরানের বাসার ছাদে। গায়ে হলুদ জামা, বড় বড় চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছে ছাদের মাঝ বরাবর। বাতাস মনে হয় মনে মনে ঠিক করেছে আজ বিরক্ত করবে সিমরানকে। শুধু কি বিরক্ত? ভীষণ বিরক্ত। এই জন্যই তো খোলা চুলগুলো বারবার এদিক ওদিক উড়িয়ে দিতে লাগলো। হাতে এক মগ গ্রিন টি নিয়ে এসে দাঁড়িয়েছে কিছুটা সোনালি রোদের ছায়া পাওয়ার আশায়। সোনালি আলো তার মুখটাকে আরো সোনালি করে তুলেছে। রাস্তায় দাঁড়িয়ে এই অগোছালো খোলা চুলের হলুদিয়া পাখিকে দেখতে ব্যস্ত নীর। মনের ভিতর আজ তার দমদম ঢোল পিটানোর শব্দ শুনতে পাচ্ছে। ছাদে দাঁড়িয়ে থাকা মেয়েটি আদেও কি কোনো মেয়ে, নাকি জান্নাতি হুর, যার দিকে তাকিয়ে চোখ এড়ানো দেয়? নীরের বড্ড ইচ্ছে করছে নিজের হাতে সিমরানের এলো চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। বারবার বলছে, ইস, সময়টা যদি এইখানেই থেমে থাকতো তাহলে আরো অনেক সময় ধরে সেই অপরূপা সুন্দরী তরুণীকে দেখতে পারত। নিবিড়ের বিয়ে করা রোগটা এইবার নীরের মনে গেঁথে বসলো। ভালোবাসা হলো সাদা নরম তোলার মতো আবেগ অনুভূতি দিয়ে মোড়ানো, ভাষায় প্রকাশ করতে না পারা স্পর্শকাতর এক তীব্র ও কঠিনতম অনুভূতির জন্ম। ভালোবাসার রঙে রাঙা হোক পৃথিবী। নীর সিমরানের উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, আমার ভালোবাসা দিয়ে তোমাকে করিব পূর্ণ, আমার ভালোবাসা দিয়ে তোমার সৌন্দর্যকে রাঙিয়ে তুলব। তোমাকে ভালোবেসে করিনি তো ভুল, তাই তো সারা জীবন বেঁচে যাব ভালো। যতদিন থাকবে আমার নিঃশ্বাস ততদিন তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবেসে যাব সমু। সিমরান অনেকক্ষণ ধরে খেয়াল করছে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছে। গাছের আড়ালে লুকিয়ে থাকায় লোকটির মুখ সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সিমরানের আম্মু ভয়ার্ত কণ্ঠে এসে বললেন, শিমু, 8-9 বছরের একটি বাচ্চা এসে জিজ্ঞেস করছে এই বাড়িতে নাকি ওর ভাবি থাকে। আমি অনেক করে বার বলেছি এই বাড়িতে কোনো ভাবি নেই, তবুও বাচ্চাটি শুনছে না। আমাকে ব্ল্যাকমেল করে বলছে যদি ওর ভাবিকে না ডাকি তাহলে নাকি এলাকা থেকে গুন্ডা ভাড়া করে আনবে। দেখ মা, এইটুকু বয়সে কী সব বলছে। এখন এই ছেলেটিকে আমার ভীষণ ভয় করছে। প্লিজ নিচে আয়। মায়ের বিবরণ শুনে সিমরান বুঝলো এই বাচ্চা যে নিবিড়, তাই দু চোখ দুটি বড় বড় করে বলল, ছি আম্মু ছি, শেষমেশ 8 বছরের একটা ছেলেকে তুমি ভয় পাচ্ছ? এখন যদি বাচ্চা ছেলেটির বড় ভাই এসে বলে ওনার বউ এই বাড়িতে, তখন তো তুমি হার্ট অ্যাটাক করে ফেলবে। বাজে না বুকে তাড়াতাড়ি আয়। আমি একবারই নুডলস দিয়ে এসেছি, গপাগপ খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজের শ্বশুরবাড়িতে এসে খাচ্ছে। হাসলো সিমরান। তার এখন ভীষণ জোরে হাসি পাচ্ছে, কিন্তু মায়ের সামনে হাসলে সন্দেহ করবে, সেই জন্য মুচকি হেসে গাছের আড়ালে একবার তাকিয়ে ঠোঁট বাঁকা করে কামড় দিয়ে বলল, চলো তাড়াতাড়ি গিয়ে দেখবো এই ছেলে সব কে সাবার করে ফেলেছে। সিমরান চলে যেতেই নীরের হুঁশ ফিরে আসলো। মন খারাপ নিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, দেখেছিস কি বজ্জাত মেয়ে, আমাকে একা রেখে চলে গিয়েছে। পিছনে ফিরতেই দেখলো নিবিড় উধাও। আশপাশটা ভালো করে লক্ষ্য করলো, না, নিবিড় কোথাও নেই। মনে মনে ভাবছে কেউ কিডন্যাপ করে ফেললো নাকি। এই ছেলে যে জাতের বিচ্ছু, ওকে কেউ কিডন্যাপ করতে পারবে না। মনে হচ্ছে নিজেই একা একা কিডন্যাপ হতে চলে গিয়েছে। ভাইরে ভাই, একা একা কিডন্যাপ হবি ভালো কথা, যাবার আগে তো আমাকে বলতে পারতি, তাহলে কিডন্যাপারকে তোর ব্যাপারে সচেতন করতে পারতাম। আল্লাহ জানে বেচারা কিংবা বেচারি কিডন্যাপের কি অবস্থা। সিমরান ও তার মা ড্রয়িং রুমের কাছে আসতেই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল, কেননা নিবিড় ডান পায়ের উপর বাম পা তুলে টিভির রিমোট ডান হাতে রেখে পা নাচিয়ে ওগোজামা কার্টুন দেখছে নিবিড়। এক বাটি নুডলস সবটুকু শেষ করে নতুন জামাইয়ের মতো আচরণ করছে সে। বাম হাত পেটের কাছে রেখে টিভির দিকে তাকিয়ে বলল, নেই নেই, কোনো সম্মান নেই। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের, একটা মাত্র দেবর আমি। ওই একটু যত্ন করবে, আদর আপ্যায়ন করবে না, উনি তা না করে মাত্র এক বাটি নুডলস দিয়ে চলে গিয়েছেন। যাবার আগে এইটুকু বললেন না, বাবা আরো কিছু লাগলে ফ্রিজ বা রান্নাঘর থেকে খেয়ে নিও।
যদি বলে যেত তাহলে তো খেতে পারতাম, তাই না? আমার কি লজ্জা করে না অনুমতি ছাড়া কিছু খেয়ে নিতে? সিঁড়ি দিয়ে নামছিলেন সিমরানের আম্মু ও সিমরান। নিবিড়ের কথা শুনে চোখগুলো বড় বড় করে বললেন, মা তুই যা, আমি রুমে যাচ্ছি। কি পাকা ছেলে রে বাবা। সিমরানের মা দৌড়ে পালালেন। সিমরান কিছুক্ষণ একা একা হেসে নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রুজোড়া নাচিয়ে ডান চোখে টিপ দিয়ে নিবিড় বলল, ভাবি এসেছো? ভাবি? এই ছেলে শোনো, আমি এখনো অবিবাহিত। আজ অবিবাহিত, কিন্তু কে বলতে পারে আগামীকাল অবিবাহিত নামের অপবাদ পড়ে যেতে পারে। খুব শানামি দেখছি। কে শেখায় এসব? আমার ভাইয়া। সিমরান ও নিবিড় আড্ডায় মেতে উঠল। ছোট্ট ছেলেটি সহজেই সবাইকে আপন করতে পারে। দুষ্টু মিষ্টি কথার জালে সবাইকে আটকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে বলে সিমরানের ধারণা। কলিং বেলের শব্দ পেয়ে সিমরান দরজা খুলে নওশিনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, তোকে মিস করছিলাম। আমি জানতাম তুই আসবি। তোর অসুস্থতার কথা শুনে আমি আসবো না? তা কি করে হয়? তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র কলিজা। তোর কিছু হলে তো আমার প্রাণ যায় যে অবস্থা। বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষকে অনেক ধারণা বিশ্বাস রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে আবেগ। সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, কেননা বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক। বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন, সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা। রক্ত দূরে চলে গেলেও খাঁটি বন্ধু কোনোদিন সরে যায় না, ছায়ার মতো আশেপাশে থাকে। নওশিন সিমরানের পিছনে নিবিড়কে দেখে মুখে কিউট মার্কা হাসি দিয়ে বলল, ওয়াও, সুইট পুতুল একটা। ইস, গাল দুটো একদম রসগোল্লা। ইচ্ছে করছে খেয়ে ফেলি। কে রে রসগোল্লা? নিবিড়ের গাল দুটো টেনে কিস দিয়ে সিমরানকে উদ্দেশ্য করে বলল নওশিন। সিমরান নিবিড়ের দিকে তাকিয়ে দেখলো নিবিড় রেগে আগুন হয়ে আছে। এক্ষুনি মনে হয় নওশিনের হাতে কামড় দিয়ে ফেলবে। নিবিড়কে শান্ত রাখার জন্য দাঁত বের করে হাসতে লাগলো সিমরান। নওশিন ও নিবিড় সিমরানের হাসির অর্থ না বুঝে তাকিয়ে রইল। সিমরান হাসতে হাসতে বলল, ও আমার দুঃসম্পর্কের এক আত্মীয়। আয় পরিচয় করিয়ে দেই। সিমরান পরিচয় করানোর পর রাগী কণ্ঠে কথা বলল নিবিড়। হঠাৎ করে নওশিনের ডান হাত কামড় দিয়ে বলল, আমার গাল দুটো রসগোল্লা, তাই না? এখনো এই রসগোল্লার একটু কামড় তো খেতেই পারো মিস দুষ্টু আপু। আমার গাল দুটো শুধু আমার ভাবি আর বউয়ের জন্য বানানো, তোমার জন্য না, ওকে? নওশিন অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেল। সিমরান বেয়াক্কেল মার্কা হাসি দিয়ে বলল, তোকে সব পরে বলছি, এখন কিছু বলিস না। নওশিন আর কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ গল্প করে সে চলে গেল। সিমরানের মার সাথেও নিবিড়ের সম্পর্ক বেশ জমে গিয়েছে। দেখে মনে হচ্ছে তারা কত বছর ধরে একে অন্যকে চেনে জানে। নীর এইদিকে এলাকার সব জায়গায় নিবিড়কে খুঁজতে ব্যস্ত। না, কোথাও সে নিবিড়কে খুঁজে পাচ্ছে না। চিন্তায় তার পুরো মাথা হ্যাং হয়ে গেছে। বাসায় এই কথা বললে সবাই চিন্তা করবে, সেজন্য বাড়ি না জানিয়ে পুলিশকে ইনফর্ম করলো। তার চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি তার চোখ বেয়ে লাল পানি বের হবে। বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলো। পুরো শরীর কাঁপছে তার, ভয়ে শিউরে উঠছে গায়ের লোমগুলো। আজকের সন্ধ্যাটা নীরের জীবনে অশুভ সন্ধ্যা নামে পরিচিত হলো। আজকের দিনটা তার জীবনে খারাপ একটা দিন। হঠাৎ করেই তার মাথায় সিমরানের নামটি মনে হলো। নিবিড়ের চিন্তায় সে সিমরানের কথা প্রায় ভুলেই গেছিল। তার মন একটা কথা বারবার বলছে, জীবনের সব সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ ঘটে। সিমরানের ফোনে কল দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফোন বন্ধ। মনে মনে বকতে লাগলো সিমরানকে, হয়তো এখন কাছে পেলে মেরেও ফেলতো। রাগটা কন্ট্রোল করে আবারও ফোন দিল, কিন্তু আগের মতোই ফোন অফ। সিমরানের বাসায় যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বাইক নিয়ে রওনা হলো সিমরানের বাসার উদ্দেশ্যে। এইদিকে সিমরানের ফোনে চার্জ নেই। নিবিড় গেমস খেলে সব চার্জ শেষ করে ফেলেছে। সিমরানের মনে নেই সে যে নিবিড়ের ব্যাপারে নীরকে কিছু বলেনি। আরামসে সে নিবিড়ের সাথে খেলতে ব্যস্ত। আজ যেন সিমরান আকাশের চাঁদ হাতে পেয়েছে। ছোট্ট নিবিড়ের সাথে সেও ছোট বাচ্চা হয়ে গিয়েছে। মনের ভিতর জেগে উঠেছে রংধনু। রংধনু যেমন 7 রঙা, তেমনি সিমরানের মনে আজ রঙের খেলা ধারণ করেছে। নিবিড় সিমরানের কোলে মাথা রেখে শান্ত বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার দু চোখে যেন অদ্ভুত এক মায়া। সেই মায়ায় বারবার জড়িয়ে যাচ্ছে সিমরান। কি আছে এই ছেলেটির মধ্যে যা তাকে বারবার টানে?
খুব আপন মনে হয় তার কাছে। রাত 10টা, নিবিড় ঘুমে আচ্ছন্ন। সিমরানকে জড়িয়ে ধরে সে ঘুমোচ্ছে, তারও বেশ ঘুম পাচ্ছে। সেও ঘুমিয়ে পড়েছে ছোট্ট নিবিড়কে জড়িয়ে ধরে। কলিং বেলের শব্দ শুনে সিমরানের মা দরজা খুলে দেখল তারই সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন যুবক। যুবকটির মুখে চিন্তার ভাঁজ, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে। কাকে চাই? সরি আন্টি, রাত করে বিরক্ত করার জন্য। আমার ছোট ভাই নিবিড় কি এখানে আছে? নিবিড়ের নাম শুনে বাসার ভিতরে প্রবেশ করতে বলল নীরকে। সোফায় বসতে বলে এক গ্লাস ঠান্ডা পানি আনতে গেলেন উনি। চিন্তা করো না, তোমার ভাই আমাদের বাসায় আছে। তোমাকে আমি ঠান্ডা পানি দিচ্ছি, খেয়ে পরে ভাইয়ের কাছে যাবে। মায়েদের কথায় যেন মধু মিশিয়ে থাকে। নীর কিছু না বলে সেই মিষ্টি কণ্ঠের কথা মনোযোগ সহকারে শুনল। মাথা এদিক ওদিক হেলিয়ে হ্যাঁ বোধক অর্থ বোঝালো। 2 ঘন্টার রাস্তায় 4 ঘন্টা লেগেছে নীরের। 2বার বাইক নষ্ট হয়ে যাওয়া, রাস্তায় প্রচুর জ্যাম, সব মিলিয়ে সে আজ ভীষণ বিরক্ত। সিমরানের মায়ের দেওয়া ঠান্ডা পানিটুকু এক নিমেষে শেষ করে বলল, আন্টি নিবিড় 2তলার বাঁ দিকের 2য় রুমে আছে, তুমি যাও, আমি আসছি। নীর আর দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে এসে নিবিড়ের উদ্দেশ্যে হাঁটা দিল। রুমের দরজা খোলা থাকায় ভিতরে প্রবেশ করে দেখল সিমরান ও নিবিড় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা সে ফোনে বন্দি করতে চায়। দ্রুত গতিতে ফোন বের করে ছবি তুলে আবারও ফোন পকেটে রেখে দিল। এরই মাঝে আগমন ঘটে সিমরানের মায়ের। দেখো কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন 2জন বাচ্চা। আমি তো নিবিড়কে ভেবেছিলাম রেখেই দিব। কি মিষ্টি ছেলে, যেমন তার কথা তেমন তার বুদ্ধি। হাসল নীর। 10 মিনিট ধরে কথা বলছেন নীর ও সিমরানের মা। কথার শব্দে ঘুম ভেঙে যায় সিমরানের। সামনে নীরকে দেখে একবার নিচের দিকে তাকিয়ে কাছুমাছু হয়ে বসে পড়ে, কেননা তার গায়ের ওড়নাটা নিবিড়ের হাত ও পেটে পেঁচানো রয়েছে। সিমরানের মা আবারও কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যেতে লাগলেন। নীরকে উদ্দেশ্য করে বললেন, শিমুর আব্বু এসেছে, দাঁড়াও, ওর সাথে পরিচয় করিয়ে দিব তোমার। চলে গেলেন উনি। নীর এইবার সিমরানের দিকে তাকালো। তার চোখ দুটো এখনো রাগে আগুন হয়ে আছে। হঠাৎ তার খেয়াল হলো সিমরান খুবই অস্বস্তিতে আছে। কারণটা বুঝতে পেরে নিবিড়কে কোলে নিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, আমি এতটাও বাজে ছেলে নই, ওকে? সিমরান ওড়না নিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি এত রাতে এইখানে? নাটক দেখানোর জন্য আসিনি। ফোন রিসিভ করেছো তুমি? রাগী ও ধমকের সুরে বলল কথাটা। সিমরান ভয় চুপসে গেল। নীর রাগ দেখিয়ে আবার বলল, আমি তো তোমার বিরক্তির কারণ, তাই তো? আজ থেকে আমি বা আমার ভাই তোমার আশেপাশে আর কোনোদিন আসবো না। আমাকে কষ্ট দেওয়ার জন্যই কি আমাকে জানাওনি যে আমার ভাই এইখানে? আসলে আমার মনে ছিল না। বাহ, অজুহাত ভালো ছিল, কিন্তু ভীষণ পুরানো। নতুন কিছু আবিষ্কার করতে পারলে না? সত্যি বলছি। আমি নিবিড়কে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যাব, কিন্তু তোমার সাথে আমাদের আর ইচ্ছাকৃতভাবে কোনোদিন দেখা হবে না। ভালো থেকো, গুড বাই। নীর বাসায় সে টাওয়েল নিয়ে উড়াধুরা নাচতে লাগলো। বেবি কাম কাম গানের মিউজিকে নাচছে সে। নিবিড় তাই টলমলো মায়াবী চোখ দিয়ে বড় ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিছানার উপর পা তুলে গাল ফুলিয়ে বলল নিবিড়, এইভাবে পাগলের মতো নাচছো কেন? আজ তোর ভাবিকে এমন ভাবে বলে আসছি, যার ফলে এখন তোর ভাবি আমার পিছনে ঘুরবে। এ বিয়ে মানি না আমি। নিবিড়ের কথা শুনে নীরের মিউজিক অফ হয়ে গেল। শুরু হলো বিরহের গান। হঠাৎ কি হলো তোর? ভাবির কোনো ছোট বোন নাই, সেজন্য মানি না এই বিয়ে। নীর এসে নিবিড়ের কাছে বসলো। গালে হাত দিয়ে আদুরি কণ্ঠে বলল, চিন্তা করিস না, বিয়ের পর বউয়ের একটা উকিল মা বাবা হয়। ভাবতেছি উকিল বাবা মা এমন একজনকে বানাবো যার 5টা সুন্দরী মেয়ে থাকবে। এখন বল, রাজি তুই? নিবিড় ভাবলো কিছুক্ষণ, ভেবে চিন্তে মিউজিক বাজিয়ে চেঁচিয়ে উঠে বলল, ও ফাইভ বেবি কাম কাম, ও বাবি কাম কাম। শার্ট খুলে কোমরে বেঁধে নাচছে নিবিড়। নীর চোখ কপালে তুলে বলল, জীবনেও ভালো হবি না তুই। নীল আকাশের সাদা সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে। সেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছে সিমরান। আজ 3টে দিন ধরে সে নীর ও নিবিড়কে বড্ড মিস করছে। সিমরানের কালো মুখ দেখে নওশীন সন্দিহান নজরে বারবার দেখছে। প্রিয় বান্ধবীর হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না সে। সিমরানের চোখ অনুযায়ী সেও তাকালো আকাশের দিকে। না, কোনো কিছুই দেখতে পাচ্ছে না সে। তাহলে সিমরান কি দেখছে? জিন নয় তো? মনে মনে বুকে ফু দিয়ে আয়তুল কুরসি পড়ে নিল। সাহস করে সিমরানকে ধাক্কা দিয়ে বলল,
কোন জগতে চলে গিয়েছিলি তুই? ভূতের জগতে যাবি নাকি? জিন হলে যেতাম, ভূত বলে যাবো না। নওশিনের কথা শুনে হেসে দিল সিমরান। নওশিন যেন এতক্ষণ ধরে এই হাসিটাই মিস করছিল। ফুচকা মামা 2 প্লেট ফুচকা টেবিলের উপরে রাখলো। ফুচকা দেখে নওশিন তাড়াতাড়ি টক মিশিয়ে খেতে লাগলো। সিমরান চুপচাপ খাচ্ছে। তখনই একজন ছেলে এসে বসলো তাদের পাশে। সিমরানের কাছে বেশ চেনা চেনা লাগছে ছেলেটিকে। অনেক তাকিয়ে থেকে যখন চিনতে পারলো, তখন ছেলেটির পিঠ আর সিমরানের হাত। মার খেয়ে হাসতে লাগলো ছেলেটি। সিমরান কাঁদতে লাগলো আর অভিমানী সুরে বলল, এই তোর আসার সময় হলো? কি বলেছিলি যাবার আগে? সরি, খুবই চাপে ছিলাম, সেজন্যই তো 5টি বছর আসার কোনো সুযোগ পাইনি। এখন কে আসতে বলেছে? তুই বলেছিস, প্রতিদিনই তো ঘুমের মাঝে এসে বলিস মিনময় তাড়াতাড়ি চলে আয়, তোর কথা আমার ভীষণ মনে পড়েছে। যদি না আসিস তাহলে তোর সাথে কোনো কথাই নেই আমার, তাই তো চলে আসছে পাখি। ভাগ এখান থেকে শালা। 5 বছরে তো 10 দিন কথা বলিস, তাও আবার 2 মিনিট 20 সেকেন্ড করে। বাহ, হিসাব করে ডেকেছিস দেখছি। বাই দ্য ওয়ে, এই রাক্ষসী কে রে? কখন থেকে দেখছি খেয়ে যাচ্ছে। নওশিন এতক্ষণ ধরে সিমরান ও মৃন্ময়ের কথাই কান দেয়নি, কিন্তু যখনই তাকে রাক্ষসী বলা হয়েছে, সে ফুচকার প্লেট রেখে রেগে আগুন হয়ে তাকিয়ে বলল, এই লোকটা কেন আবার এসেছে? 5 বছর ধরে তো শান্তিতে ছিলাম, তাহলে কেন আবার অশান্তিতে রাখার জন্য এসেছি? ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে লবণ ছাড়া রোদে শুকিয়ে চায়না থেকে বিক্রি করি। চায়নার মানুষরা এই অখাদ্যকে ঠিক খাদ্য বলে পেটে হজম করে ফেলতে পারবে। উগান্ডা দেশের নির্লজ্জ প্রাণী একটা। দেখেছে তাকে আমি ইগনোর করছি, কিন্তু সে তো নির্লজ্জ। এইটা তো তাকে প্রমাণ করতে হবে, তাই না? আমি মাত্র কয়েকটি বাক্য বলেছিলাম, কিন্তু এই মেয়ে রচনা বলতে শুরু করে দিয়েছেন। সমু, তুই কি ভেবে এই মেয়ের সাথে থাকিস? হাউ? শুরু হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের সেই যুদ্ধ। বহু কষ্টে তাদের ঝগড়া থামিয়ে দুজনকে নিয়ে হাঁটা দিল সিমরান। মৃন্ময় হলো সিমরানের বড় চাচার একমাত্র ছেলে। মৃন্ময়রা সবাই 5 বছর আগে আমেরিকায় চলে গিয়েছিল। আপাতত সেখানেই তারা থাকে। সিমরানের বাবারা 3 ভাই 1 বোন। বড় চাচার ছেলে মৃন্ময়, পরে সিমরানের বাবা আর ছোট হলেন আইরিনের বাবা। ফুপু ছিলেন সবার ছোট ও আদরের বোন, কিন্তু সেই সম্পর্ক আজ ভাইদের কাছে মৃত। সিমরানের মাধ্যমেই নওশিন ও মৃন্ময় একে অন্যকে চেনে জানে। তাদের সম্পর্ক হলো সাপ বেজি টাইপের, কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারে না। মৃন্ময় সিমরানের হাত ধরে হাঁটছে। দুইজন হাসছে, কথা বলছে। দেখে মনে হচ্ছে আজ তারা ভীষণ খুশি। মুক্ত ঝরছে সিমরানের মুখ থেকে। মৃন্ময়কে পেয়ে এসে নীরের কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল নীর। সিমরানের হাত সে ছাড়া অন্য কোনো ছেলে ধরবে সে মেনে নিতে পারছে না। নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরে রাগী গলায় বলল, ব্রেকআপ হতে না হতেই নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে শুরু করেছো। তোমাকে তো আমি একজন ভালো মেয়ে হিসেবে জানতাম, কিন্তু তুমি তো দেখছি, ছি, ভাবতেও লজ্জা করছে। তোমার জন্য কিনা আমি আর আমার ছোট্ট ভাইটা পাগল। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না নাটক করলাম। সাদাত ঠিকই বলেছিল। কথাটা বলে থেমে গেল নীর। সাদাত যে তার পূর্ব পরিচিত সে কথাটি গোপন রাখতে চায়। 3টি বছর ধরে সে অনেক প্ল্যান করেছে। সামনে থেকে তাকে যতটা ভদ্র শান্ত বোঝা যায়, সে কিন্তু আসলে তা নয়। ভদ্র শান্ত থাকাটা নাটক মাত্র। তাকে যখন দেখা যায় সে তেমন নয়। তার পিছনে রয়েছে অনেক কাহিনী। চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো হঠাৎ করেই তার খুনের নেশার প্রভাবটা বেড়ে গেল। তাড়াতাড়ি করে ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল, কেননা সে এখন অনেক কিছুই করে ফেলতে পারে। সে চায় না কেউ এখন তার আসল পরিচয় জেনে যাক, বিশেষ করে সিমরানকে তো সে পেয়েই ছাড়বে, যার ফলে যদি কাউকে মারতে হয় সে মারবে, যেমন করে সাদাত আর অমিলে। মৃন্ময়ের কথা শুনে আইরিন ও তার স্বামী ফয়সাল এসেছে। আইরিনের মুখ আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। আগের সেই চঞ্চল আইরিন আর চঞ্চল নেই। কথাবার্তা তার বড় মানুষের মতো। মৃন্ময় অবাক চোখে সেই পিচ্চি বোনটাকে দেখছে। মৃন্ময়কে হেসে দূর থেকেই কথা বলল আইরিন, যা ভীষণ অবাক করিয়েছে সবাইকে। এ তো সেই আইরিন নয় যে কিনা মৃন্ময়কে দেখে এসে জড়িয়ে ধরে বলতো, ভাইয়া আমার চকলেট দে, আজ এইটা কিনে দিবি, আমার এই ড্রেস লাগবে। ফয়সাল তাকিয়ে আছে সিমরানের দিকে। সিমরান আজ আকাশি রঙের জামা পরেছে, মাথায় সাদা ওড়না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সাল। চোখ যেন বলছে, তাকিয়ে থাক ফয়সাল, তোর সামনে একজন পরী দাঁড়িয়ে আছে।
যতক্ষণ ইচ্ছে তাকিয়ে থাক। সিমরান বেশ কিছুক্ষণ ফয়সালের দিকে নজর রাখলো। ছোট বোনের হাজবেন্ডের তাকানো তার কাছে মোটেও ভালো লাগলো না। অস্বস্তি বোধটাকে চারিদিকে ঘিরে ধরলো। তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর আইরিনের কান্নার শব্দ শুনে সবাই তার কাছে গিয়ে দাঁড়ালো। আইরিন তার দৃষ্টি সিমরানের দিকে তাকিয়ে এমন একটি কথা বলল যা শুনে বাড়ির সবাই চমকে গেল।